আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচন তো ঘনিয়ে এসেছে, আপনারা সবাই জানেন। এখন নির্বাচনে কে কি করেছে না করেছে, কার কি করা উচিত না উচিত, এগুলো নিয়ে আলোচনার সময় আর নাই। সবাই তো যার যার মতো কাজ করছে, মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কারো কারো বডি ল্যাঙ্গুয়েজে নানা ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠছে, কেউ কেউ কথার ফুলঝুরি ছোটাচ্ছে, নানা কিছু হচ্ছে। এর মধ্যে শেষ বেলায় এসে নানা ধরনের প্রিডিকশনও হচ্ছে, মানে ভবিষ্যৎবাণী বলতে পারেন, অথবা কে কেমন মনে করছে, কে কয়টা জিততে পারে, এগুলো নিয়েও নানা আলোচনা চলছে। আমি নিজেও একাধিক প্রিডিকশন করার চেষ্টা করেছি, এবং আমি এটা একটা খেলার মতো, অনেকটা এর উপর নির্ভর করবেন না। বাট আমি নিজে, আমার সঙ্গে বিভিন্ন জেলা পর্যায়ের লোকজনের সঙ্গে কথা হয়, আমি নিজে থেকেও কিছু কথা বলেছি, আরও কিছু কথা বলবো। আমি এই নির্বাচনের আগে আগে হয়তো আরও একবার এই ধরনের একটা প্রিডিকশন দেব। হাতে তো আছে আর দুদিন মাত্র। তো আজকে আমি হাতে কিছু পেয়েছি। আমাকে বেশ কিছু সরকারি সংস্থার কাছ থেকে কিছু আমি প্রেডিকশন পেয়েছি, সেগুলো দিয়ে আমি কিছু কথা বলবো। আবার ধরেন একটা জাতীয় দৈনিক, তারাও তাদের বিভিন্ন জেলা প্রতিনিধিদের দিয়ে একটা জরিপ একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছে যে কোন দলে কতটা জিতবে। তো কি পেলাম আমরা? দেখুন, আমি সরকারি সংস্থার যে জরিপগুলো যা পেয়েছে, যে ধারণাটা পেয়েছে, সেটা আপনাদের একটু বলি আমি। তারা বলছে যে এই 300টা আসন তো হবে না, 298টা আসনে ইলেকশন হচ্ছে, দুটো তো বাদ আছে। এই 298টা আসনের মধ্যে তাদের বিবেচনায় বিএনপি জিতবে 150টা, জামাত জোট, বিএনপি হবে জোট না খেলে বিএনপি এককভাবে জিতবে 150টা আসনে, জামাত জোট জিতবে 70টা আসনে, স্বতন্ত্র জিতবে 55 জন। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। স্বতন্ত্র তারা কেন 55 জন বলল? আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থী আছে 79 জন। এই 79 জন প্রার্থী যারা আছে বিদ্রোহী, এদের মধ্যে আমার হিসাবে, আমি যতটুকু হিসাব করে দেখেছি, প্রায় ধরেন আপনার 42 থেকে 45 জন এরা খুবই স্ট্রং ক্যান্ডিডেট। এরা হয় নিজেরা জিতবে অথবা অন্য কাউকে জেতাবে। যদি নিজে জিততে নাও পারে, বিএনপির ভোট তারা এতটাই কাটবে যে ওখান থেকে হয়তো জামাত অথবা অন্য কেউ বেরিয়ে যাবে। বিএনপি এই যে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই 79 জনকে নিয়ন্ত্রণ করতে পারে না, আমি মনে করি এটা বিএনপির একটা বড় রাজনৈতিক ব্যর্থতা। তারা এমন লোককে নিয়ে রাজনীতি করেছে যারা দলের স্বার্থকে ইগনোর করেছে। এমন লোককে নিয়ে করে তারা দলের স্বার্থটা বুঝে নাই, মানতে চায় না, দলকে অসম্মান করেছে এই লোকগুলো। তো এত লোক নিয়ে বিএনপি রাজনীতি করতো কিভাবে? এটা আমার কাছে একটা রহস্য লাগে। আপনি নিশ্চিত থাকেন যারা বিদ্রোহী হয়েছে এদের অনেকেই এই দলের কেন্দ্রীয় অনেক নেতার সঙ্গে সুসম্পর্ক এখনো বজায় রাখছে, এবং ওইখান থেকে এমন আশ্বাসও তারা পেয়েছে যে তারা নির্বাচিত হলে তাদেরকে আবার দলে ফেরত নেওয়া হবে, এবং এটা হবে। এই হলো এই ধরনের দলের। আওয়ামী লীগ, বিএনপিতে এটা অতীতেও বহুবার হয়েছে। এবারই গত 24-এর যে অগাস্টের পর বিএনপি যাদেরকে কয়েকজন খুব বহিষ্কার করলো না, এই বহিষ্কারে কিন্তু শেষ দিকে, এই গত নভেম্বরের দিকে এসে কিন্তু অনেকেই পাইকারি হারে আবার কিন্তু বিএনপি ফেরত নিয়েছিল। আমি তখন বলেছিলাম যে এই পাইকারি ফেরত নেওয়াটা কেন ইলেকশনের আগে? এতে কিন্তু মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। পরে অবশ্য থেমেছিল, এবং আমি নিশ্চিত নির্বাচনের শেষ হওয়ার পর আবার পাইকারি হারে ফেরত নেওয়া শুরু হয়ে যাবে। এটা যদি শুরু হয় তাহলে আগামী নির্বাচনে আবার তাদের একই সমস্যায় পড়তে হবে। এবং আমি এটাও মনে করি এই যে 79 জন বিদ্রোহী প্রার্থী, এটাই বিএনপির জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে। যাই হোক, আমি সেই সরকারি যে সংস্থাগুলো যাদের হিসাবটা পেয়েছি সেখান থেকে আমি হিসাবটা বলছি। তারা বলছে যে স্বতন্ত্র 55 জনের মতো পাশ করে যাবে। তাদের হিসেবে জাতীয় পার্টি পাশ করবে 10-12টা। কয়টা হবে অ্যাকুরেট না? 10-12টা তারা জাতীয় পার্টি। এটা আমার কাছে একটু বাড়তি মনে হয়েছে। জাতীয় পার্টি আমার বিবেচনায় এত পাশ করার কথা না, এবং তাদের বিবেচনায় ইসলামী আন্দোলন তারাও নাকি প্রায় 7-8টা সিট পেয়ে যাবে। এটাও আমার কাছে কেমন যেন একটু অগ্রহণযোগ্য মনে হয়, আমি জানি না। এবং তাছাড়া অন্যান্য যারা আছে বিভিন্ন রকম
বিভিন্ন দল আছে, কোনো কোনো দল আছে একজন দুইজন করে পাশ করবে, সেরকম সংখ্যাও তারা দেখিয়েছে 5 জনের মতো। তাহলে কী দাঁড়ালো, বিএনপি তাহলে ক্ষমতায় যাচ্ছে, 185 হোক আর যাই হোক, এর চেয়ে কমবে না, বরং বাড়তেও পারে কিছুটা। আমার মনে হয় বিএনপি এদের হিসাব অনুযায়ী তারা বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে। আমি আরেকটা হিসাবের কথা বলছি, যেটা বলছিলাম যে একটা পত্রিকা, একটা জাতীয় দৈনিক, ওনারা একটা হিসাব করেছেন ওনাদের মতো করে। এই হিসাবটা আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হয়েছে, আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এই কারণে ওরা দুটো ভাগ করেছে। একটা ভাগ হলো যে নিশ্চিত জিতবে, আর একটা ভাগ হলো যে আসনগুলিতে খুব প্রতিদ্বন্দ্বিতা হবে। তাদের হিসাবে 88টা আসনে বিএনপি কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা না করেই জিতে যাবে। 88টা, 88। এই আসনগুলিতে বিএনপিকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতারই মুখোমুখি হতে হবে না। এরকমভাবে জামাত জিতবে 51টা আসনে, কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা নাই, তারা মোটামুটি নিশ্চিত তারা 51টা আসনে জিতে যাবে খুব ইজিলি। আর 17টা আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতবে। স্বতন্ত্র মানে ওই বিএনপি বিদ্রোহীরা 17টা আসনে তারা নিশ্চিতভাবে জিতবে। এখানে তাদের সঙ্গে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা বিএনপি হোক জামাত হোক, কেউ তার সঙ্গে ফাইট করতে পারবে না। তারা এনসিপিকে দিয়েছে 2টি আসন, এই 2টি আসনে এনসিপিও বেশ আরামের সঙ্গেই জিতে আসবে। আমার ধারণা সম্ভবত এই দুটো, একটা হাতিয়ার আব্দুল হান্নান মাসুদ আর একটা হাসনাত আবদুল্লাহ হতে পারে, আমি শিওর না, তবে আমার ধারণা তাই হবে। আমি শিওর হলে এখন বলবো না আর কি, তবু বললাম এই দুটো। তাদের হিসাবে জাতীয় পার্টি জিতবে 4টা আসনে, এগুলো একদম নিশ্চিত। এছাড়া এর বাইরে অন্যান্য বিভিন্ন দলের থেকে 4 জন প্রার্থী তারা জিতে আসবেন। এটা এই পত্রিকাটার বিভিন্ন করসপন্ডেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে তারা যেটা বের করেছেন। আমার ধারণা আরও অনেক পত্রিকায় কাজ করছেন, যদি এটা মিলে যায় আমি নির্বাচনের পরে পত্রিকাটার নামও বলবো আপনাদেরকে। এবং তাদের হিসাবে এই যে বললাম না কঠিন প্রতিদ্বন্দ্বিতা, তার সংখ্যা হলো 132টা আসনে। 132টা আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা তারা মনে করে। মানে এই 132টা আসনে আসলে ডিসাইডিং ফ্যাক্টর হবে। এই 132টা আসনে যারা জিতবে, যারা ভালো করবে, তারাই আলটিমেটলি সরকার গঠন করবে। তার মানে এই 132টা আসন থেকে বিএনপি যদি 62টা আসন পেতে পারে, তাহলে কিন্তু তাদের 150 হয়ে যায়। খুব সিম্পল কিন্তু। কাজেই আর এই 162টা থেকে 132টা থেকে জামাতকে পেতে হবে 99টা আসন। জামাত যদি 132টার মধ্যে থেকে 99টা পায়, কেবল তাহলেই তারা ক্ষমতা দখল করতে পারবে, মানে সরকার গঠন করতে পারবে। আর বিএনপির জন্য 62টাই এনাফ। আমি যদি এটাকে মাথায় রাখি, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি বিএনপির জন্য সরকার গঠন করাটা একটা সম্ভাবনাটা বেশি ইজিয়ার আমার কাছে মনে হচ্ছে। কারণ 132টা আসনে মধ্যে থেকে জামাত ইসলাম মানে 99টা আসন জয়ী হয়ে যাবেন, এটা আসলে একটু কঠিন হয়তো বা হবে। কিন্তু আমরা সব মিলিয়ে যেটা দেখলাম, যে আপনি যেমন ধরা যাক, আমি একটা কথা বলি, প্রায় বলি আমি, যে গত 24শে অগাস্টে সরকার পতন হয়েছিল। নির্বাচনটা যদি 24শে ডিসেম্বরে হতো, তাহলে বিএনপিকে কিন্তু এত হিসাব নিকাশ করতে হতো না। কিন্তু 6 মাসের মাথায় না হয়ে, 4 মাসের মাথায় না হয়ে, 1.5 বছরের মাথায় হওয়াতে বিএনপিকে কিন্তু একটু হিসেব নিকাশের মধ্যে পড়তে হচ্ছে। কারণটা কি? এটা হলো আমার মূল প্রশ্ন। কারণটা কি? যত দিন গিয়েছে বিএনপির জনপ্রিয়তা কেন কমলো? এই বিষয়টা নিয়ে কি বিএনপির নেতৃবৃন্দ ভেবেছেন একবার? কেন তাদের জনপ্রিয়তা কেন কমলো? কারণ হলো দুটো। এই দুটো কারণে আমি উল্লেখ করতে চাই এই কারণে যে এখান থেকে বিএনপির নেতৃবৃন্দেরও কিন্তু উপলব্ধি করা প্রয়োজন আছে যে কেন তাদের জনপ্রিয়তা কমলো। প্রথমত যেটা হয়েছে যে ওই সময় যদি হতো, তাহলে লোকে আওয়ামী লীগের কোনো সমর্থনের সময় ছিল না।
আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেটার কারণে আওয়ামী লীগের সমর্থন খুবই কম ছিল। কিন্তু পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, এদের যে দুঃশাসন বলেন, কুশাসন বলেন, এবং এদের মধ্যে অনেক লুটপাটও হয়েছে, এদের কারণে যত মানুষ কষ্ট করেছে, যত ডক্টর ইউনূসের সমালোচনা বেড়েছে, তত কিন্তু মানুষ ইউনূসের সরকারের সঙ্গে তুলনা করেছে আগের সরকারকে, বিএনপি সরকারকে না। কারণ বিএনপি সরকারকে তো অনেকে দেখেই নাই। সেই 2006 সালে কি দেখেছে 18 বছর আগে, ওটিকে আর মনে আছে নাকি ভাই কারো? কাজে যত এই সরকারের অপশাসন হয়েছে, যত এই সরকারের নেগেটিভ ইমেজ বেড়েছে, তত মানুষ কিন্তু আগের সরকার মানে আওয়ামী লীগ সরকারের কথা ভেবেছে, এবং সেটা তখন এই সরকারের ব্যাড ইমেজটা যে ভর করেছে বিএনপির উপর। এর হলো একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো অগাস্টের পর থেকেই বিএনপির সারা দেশে, বিএনপির বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের নানা ধরনের তাণ্ডব চলেছে। বিএনপি হাজার হাজার লোককে বহিষ্কার করার পরও সেই তাণ্ডব থামাতে পারেনি, এখনো চলছে। এখনো সারা দেশে যত চাঁদাবাজি হয়, এখনো খুচরা মুচরা যত চাঁদাবাজি হয়, ফুটপাতেও যে চাঁদাবাজি হয়, সেটা কিন্তু জামাতের লোক করে না, বিএনপি লোকজন করে। তাদেরকে বিএনপি থামাতে পারেনি। মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ক্ষমতায় আসার আগে যখন এটা শুরু করেছে, ক্ষমতায় গেলে না জানি কি করবে। কেন করছে চাঁদাবাজি তারা? এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন কিন্তু আমি আছে, অনেকে আমাকে বলেছে যে তাদের এই চাঁদাবাজি করতে অনেক ক্ষেত্রে নেই, কোনো কোনো ক্ষেত্রে জামাতের লোকজন বরং উৎসাহিত করেছে যে তোমরা চাঁদাবাজি করো, আমরা তোমাদেরকে সারা দেশের মানুষের কাছে তোমাদের অপকর্মের খবরগুলি ছড়িয়ে দিই। এটা হচ্ছে জামাতের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিকে কেউ কেউ হয়তো ঈর্ষা করতে পারেন, আমি কিন্তু অপছন্দ করি না। তারা তো চাইবেই প্রতিপক্ষকে ঘায়েল করতে। বিএনপির ওই সমস্ত নেতাকর্মীরা মাথা মোটার মতো ওইগুলোতে ঝাঁপিয়ে পড়েছে, তার তাৎক্ষণিক অর্জনটাকে বড় করে দেখেছে। এটা কিন্তু বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমিয়েছে। তারেক রহমান দেশে ফেরার পর এই নেগেটিভ দিকটাকে তারা একটু কভার করার চেষ্টা করেছে। এখন তারা এই জন্য একটু অগ্রসর হতে চেষ্টা করছে। বিপরীত দিকে একটা কথা বলি, এই যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী, এটাও কিন্তু বিএনপির জন্য একটা নেতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আগামী নির্বাচনে কি হবে, কিভাবে কি হবে আমরা বলতে পারবো না, আমরা দেখব। আবার ধরেন অনেকে হয়তো এই কথাও বলবেন যে এই যে জামাতের এতটা অগ্রসর বানাতে দেখা যাচ্ছে, যে জামাত আগে 7-8%-এর উপর কখনো ভোট পেত না, এবার তারা এত ভোট কেন পাবে? এটা কিন্তু ওই কারণে যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। কিন্তু তারপরে অনেকে বলছেন যে বিএনপির ভোট তো অনেক, তাকে কি এই জামাত যদি তার ডাবল অথবা আপনার 3 ডাবল হয়ে যায়, মানে 3 গুণ হয়ে যায় ভোটের পরিমাণ, তবু তো বিএনপি থেকে অনেক দূরত্বে থাকে। ওরা আস্তে আস্তে একটা মেথোডোলজি তৈরি করে, শুধু পলিটিক্যাল জরিপ না, ইট ইজ কমার্শিয়াল জরিপ, সার্ভে, কোনো প্রোডাক্টের পপুলারিটি যাচাই করা, ব্যক্তিগত পপুলারিটি করা। তো এটা তো ইতিহাস অনেক লম্বা, অনেক সময় ভুল হয়েছে। একটা উদাহরণ দিই, 1952 ইলেকশন, আচ্ছা, ইন দি ইউএস, যখন ট্রুম্যান প্রেসিডেন্ট ছিলেন, হি ওয়াজ সিকিং রি-ইলেকশন, আচ্ছা, এবং ওয়াইডলি প্রিডিক্ট করা হয়েছে সে হেরে যায়। প্রচন্ড ভুল হয় ওদের রেজাল্ট। এখানে একটা জিনিস, যে পলিটিক্যাল প্রিডিকশন, একটা 1-to-1 ফাইট, আমেরিকায় যেমন রিপাবলিক ডেমোক্রেট, এটা অনেকটা সহজ। আচ্ছা, তখন আপনি 2টা ক্যান্ডিডেট দিয়ে প্রিডিকশন করছেন, কিন্তু একটা পার্লামেন্টারি সিস্টেমে এটা খুব কমপ্লেক্স। ওকে, আপনি তো বহু সিটস নিয়ে আলাপ করছেন, বহু সিটসের এক একটা সিটের কনস্টিটুয়েন্সির ভিন্ন ভিন্ন লোকাল ইস্যুস আছে, হ্যাঁ, ওইটার কম্পোজিশন ভিন্ন হয়। কোনোটায় ধরেন আমাদের ক্ষেত্রে কোনোটা এথনিক কনস্টিটুয়েন্সি বেশি, কোনোটায় কম, এগুলো ভেরি কমপ্লেক্স। তারপরেও গত 20-25 বছরে যেগুলো সত্যিকার জরিপ হয়েছে, মোটামুটি 90% একুরেট এসেছে। ইটস ভেরি ভেরি স্ট্রেঞ্জ ফর বাংলাদেশ। এটা কারণটা কি মনে হয় যে এটা আগে প্রেডিক্ট করা যাচ্ছে? এটার কারণটা
এখনো সঠিক বলা মুশকিল। আচ্ছা, খুব ভেরিং ট্রেন্ড হয়। আমি বলতেছি জরিপ, আমাদের প্রথম জরিপ 2001। প্রথম আলো জরিপ করেছে বেশ কয়েকটি বিষয়ে, যেমন সুষ্ঠু ভোট হবে কিনা, কোন দল যেতে পারে, তারপরে বিষয়গুলো যে প্রত্যাশাগুলো মানুষের আসলে বাস্তবায়িত হবে কিনা আদৌ, সবশেষে তো প্রধানমন্ত্রী কে হবেন সেই পর্যন্ত যাওয়া গেছে। আমি একটু মানে ধাপ বাই ধাপ যদি আসি, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বিষয় খুবই আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে নিরাপত্তা নিয়ে, এবং অনেকে বলছেন যে এবার নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। কিন্তু সরকারের পক্ষ থেকে আপনি জানেন যে আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমাদের নিরাপত্তা নিয়ে কোনো অসুবিধা নেই, আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। কিন্তু মানুষ এটাতে আস্থা রাখছে, বাস্তবতা এবং সরকারের প্রস্তুতি, আপনার পর্যবেক্ষণটা কেমন এটা? দেখেন, আমি সিলেটে আমার কিছু প্রকল্প আছে, সেখানে আমি বেশ সময় কাটাই। জি, এবং ওখানে ট্রেডিশনালি পলিটিক্যাল কানেকশন মোটামুটি আছে, বন্ধু বান্ধব বিভিন্ন এলাকায় ওদের সাথে আলাপ টালাপ হয়। তারপরে একটা আছে যে ন্যাচারাল টেন্ডেন্সি, যে গ্রামের লোক জি, জি। ভাববেন ওদের ট্রেন্ডটা কি, জি, এই সাধারণ ভোটারের কথা বলছেন। সাধারণ ভোটার। এবং আরেকটা হলো পসিবিলিটি অফ কনফ্লিক্ট বিটুইন স্ট্রং পার্টিস। এই ইলেকশনে আমি খুব একটা ভায়োলেন্স দেখি না এবারের ইলেকশনে। গ্রাম অঞ্চলে। তো ইট ইজ ভেরি পিসফুল। আচ্ছা, খুবই আমি বলবো খালি পিসফুল না, অনেকটা সাবডিউড ইলেকশন, খুব ইন্থুজিয়াজম উঠে নাই। তো কনফ্লিক্টের এরিয়াস খুব একটা আমি দেখি না। ওকে, শহরে কিছু হতে পারে, আর কয়েকটা টার্গেট কনস্টিটুয়েন্সি আমার কাছে ভায়োলেন্স হতে পারে, যেগুলা বিএনপি আর বিএনপি বিদ্রোহীর মধ্যে ইলেকশনটা হবে, তাই না? জি, আওয়ামী লীগ তো মিছে যায় নাই, নিশ্চয়ই। দে আর ভেরি মাচ ইন দ্য ফিল্ড। কাজে মাঠে নাই টোটালি এটা বলা যাচ্ছে না। কিন্তু কিভাবে থাকবে সেক্ষেত্রে ভোটের মাঠে? তাদের যেহেতু দল অংশগ্রহণ করছে না এবারে, তাদের কার্যক্রম নিষিদ্ধ। ওরা মোটামুটি, আমার ব্যক্তিগত জি, অপিনিয়ন জি, এবং যা আমি কিছুটা এলাকায় দেখছি, ওরা আস্তে আস্তে এই ইলেকশনের জন্য বিএনপির সাথে মার্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, they have taken the shelter of BNP in many ways, especially যারা ইউথ পোর্শনটা। জি, আপনার একটা সোসাইটি আন্ডারস্ট্যান্ড করতে হবে, এই যে যুবক, জি, সে কি চায়? সে তো একটা সোসাইটির পার্ট হতে চায়। অবশ্যই, এখন সে দেখছে যে পার্টিসিপেট, নিশ্চয়ই। এবং সে তো পার্টিসিপেট করতেছে, সে একটা না একটা দল ধরে নিয়ে সে তো ওর সাথে মার্চ করে গেছে। দুটো বিষয় এবারে আলোচনায় এসেছে। একটি হচ্ছে অনেকে বলছেন যে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক বা ভোটার, সাধারণ ভোটার আপনি যাদের কথা বলছেন, তারা কেউ কেউ জামাতের সঙ্গে চলে যেতে পারে। আবার এটাও এসেছে, কিন্তু আপনি যেটি বলছেন যে বিএনপির সঙ্গে যাবে, সেটা কি এই কারণে যে মুক্তিযুদ্ধের অনেক মুক্তিযোদ্ধা বিএনপির সঙ্গে আছেন এবং মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কথা তারা কখনো বলে না, সেইটা নীতিগত জায়গা থেকে কোনো প্রভাব ফেলে কিনা? আমাকে যদি এটা যে জিজ্ঞেস করলেন, আমার ওপিনিয়ন তো হলো মুক্তিযুদ্ধ জি, বা কোনো প্রিন্সিপাল জি, বা স্ট্রং বিলিফ জি, কাজ করে না ভোটের ক্ষেত্রে। ভোটের ক্ষেত্রে। এটা রুরাল এরিয়া কোনো নাই। রুরাল এরিয়া যান, একটা 20 বছর 25 বছর ইউথকে জিজ্ঞেস করেন, সাথে ইটস আ সোশ্যাল ফ্যাব্রিক। আমরা অনেকে বলে যে 40% নিউ ভোটার্স, এরা ডিসাইড করবে আগামী ইলেকশন কি হবে। দ্যাট ইজ ট্রু, কিন্তু একটা হয়তো অ্যাসেসমেন্টে সবাই ভুল করেন, এই 40% তো হঠাৎ আকাশ থেকে পড়ে নাই। না, ধীরে ধীরে এরা বড় হয়েছে। তো দোজ পিপল, কেউ না কেউ তো একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, গত 18 বছর ওই ফ্যামিলি 20 বছর ধরে উঠে আসছে, জি, সে তো একটা অলরেডি একটা বায়াস হয়ে আসছে, ওর নতুন টার্ন করা কিছু নাই। এখন এই যে আমাদের
জুলাই আন্দোলন, জি উত্থান, the youth movement, they are very much to be admired. ওরা যা করেছে overthrow of the government. But আমি স্ট্রেচ করি 15 to 30. ওকে তো 15 to 30 যারা আরবান সোসাইটি থেকে আন্দোলন করেছে, স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড, ওইটি ডেমোগ্রাফি দেখেন, দে আর হার্ডলি 5% অফ দ্য টোটালিটি অফ দ্যাট পার্টিকুলার ডেমোগ্রাফি। ওকে মানে পুরো জনসংখ্যার একেবারে 5% বলছেন আপনি। আমি জাস্ট অফহ্যান্ড যুবক যারা আছে, স্টুডেন্ট আছে, আলাপ করেছি, জি বা আমার উপজেলা লেভেলে সরাসরি দেখেছি কিচ্ছু হচ্ছে নাকি, ওইগুলোতে কিন্তু ওইটুকু পর্যন্ত স্প্রেড করে নাই। সো দে হ্যাভ নট রিয়েলি বিন ইনফ্লুয়েন্সড বাই দিস টু দ্যাট এক্সটেন্ট, এটা আমরা মনে করি। জি কাজ আসলে মানুষ কি বলছে সেটা বাস্তবতা না। এবার আসি নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে কিনা এই রকম জায়গায় আমরা যে জরিপটা পরিচালনা করা হয়েছিল সেটি গত ডিসেম্বরে, অর্থাৎ ডিসেম্বর 2025-এর 9 তারিখে এটি প্রকাশ হয়। তখন বলা হচ্ছিল প্রায় 50% কাছাকাছি মানুষ আশাবাদী যে এবারে নির্বাচনটা ভোট নিরপেক্ষ হবে। এখন নভেম্বরে, এরপরে আরো 2 মাস মতো চলে গেছে, অনেকগুলো সিদ্ধান্ত। আর পলিটিক্যাল পার্টির বাইরেতে তো কোনো ইনফ্লুয়েন্স আসতেছে না, না সরকারের কাছ থেকে কোনো ইনফ্লুয়েন্স আসতেছে না। হ্যাঁ, হানা ভোটে কিছুটা করছেন ওনারা, কিন্তু পার্টি ভোটে যতই এলিগেশনস কিছু কিছু আসে, আমার মনে হয় না দ্যার ইজ এনি অ্যাক্টিভ ইনভলভমেন্ট ফ্রম এনি সোর্স, ওয়েদার ইট ইজ দি গভর্নমেন্ট, ওয়েদার ইট ইজ দি ব্যুরোক্রেসি, সিভিল অর মিলিটারি, কোনোখান থেকে খুব একটা। এই পুরুষ আলাদা আলাদা ভাবে দেখতে গেলে আপনার কিছুটা আশা আছে, অর্থাৎ সংখ্যাও আছে খানিকটা। এটা 45% নারীদের ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে 38.9%, তো প্রায় 40%। আমি এটা রিপ্লাই খুব সিম্পলি দিই। জি আজকে 3 দিন বাকি ক্যাম্পেইনিং এর। জি আমি তো কোনো পত্রিকায়, কোনো মিডিয়ায় কোনো সিরিয়াস ভায়োলেন্স কোনোখানে দেখি নাই। ক্যাম্পেইনিং তো হচ্ছে, মেসিভ রেলে হচ্ছে, জি। বিরাট বিরাট বিশাল বিশাল মিটিং হচ্ছে, সব পক্ষের মিটিং হচ্ছে, জামাতের বিশাল মিটিং হচ্ছে, বিএনপির মিটিং হচ্ছে। কোনোখানে তো এইটা যে আগে হতো, আমি মিছিল নিয়ে মিটিংয়ে যাচ্ছি, একটা ক্ল্যাশ হচ্ছে, ফিরে আসছি, মারামারি হচ্ছে, কিছু তো হচ্ছে না এবার। আইসোলেটেড তো কিছু কিছুটা কিছু কিছু থাকবেই। ঘটবে, হ্যাঁ। এবং প্রত্যেক ইলেকশনে কিছু সার্টেন অ্যামাউন্ট অফ ভায়োলেন্স, ক্ল্যাশ হবেই। দ্য কোয়েশ্চেন ইজ টু হোয়াট এক্সটেন্ট। এবারে আপনি যেটি বলছিলেন যে আমেরিকান নির্বাচনে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যেটি হয় যে 2 ব্যক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, ব্যক্তিত্বের বা অন্যান্য দিক থেকে সেটি প্রেডিকশন করা সহজ হয়। এবারে আপনার কাছে মনে হয় কিনা যে খানিকটা বিএনপি ভার্সেস জামাত এবং তারেক রহমান, আর এদিকে যেগুলো হয়েছিল, আমরা একটা বেসের উপরে কাজ করতাম। আচ্ছা বেসটা হলো 73 পরে ওই যে প্রথম নির্বাচন হয়, বা 75-কে যদি আমরা বেস, 79-কে বেস ধরে আমরা একটা ধারণা করতাম কোন পার্টির কতটুকু বেস সাপোর্ট আছে। ওই হিসাব করে আমরা 2008 পর্যন্ত আসলাম। বাট 2014, 18, 24 যেগুলো ইলেকশন হয়েছে, এই পিরিয়ডে কোনো বেসের কোনো হিসাব নাই। আমার ব্যক্তিগত ধারণা, সব দলের বেস শ্রিঙ্ক করে হ্যাজ কাম টু বিলো 20% or even 15%। এটার কারণটা কি? এটা উদাহরণ দিতে পারি। আওয়ামী লীগের একতরফা ইলেকশনে ওদের কোর ভোট হার্ডলি 10-12% হয়েছে। তো তাহলে ওর পার্টির ওয়ার্কার র্যাঙ্ক যাচাই করা খুবই ডিফিকাল্ট। এখন যেটা আসলে, এখন আমার কাছে যেটা, আমার তো নিজের কোনো স্টাডি নাই, আপনাদের সার্ভে বা অন্য কয়েকটা সার্ভে থেকে অ্যাসেসমেন্ট করতে হচ্ছে। সবগুলাতে আনডিসাইডেড পরিমাণ অনেক বেশি। দ্যাট ইজ ভেরি পজিটিভ মনে হচ্ছে। ইট গোজ উইথ মাই পার্সোনাল গেস। আচ্ছা, আপনার অনুমানের সাথে সাথে যাচ্ছে। আমার কোনো ফ্যাকচুয়াল এভিডেন্স নাই আমার কাছে। So I have to rely on other surveys to understand, and also
একটা গাট ফিলিং থাকে। এবারে আসি একটু প্রতীক নিয়ে। বাংলাদেশের মানুষের ভোটের সময়ে নির্বাচনের প্রতীক অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং অন্যান্য বারের থেকে এবারে একটা বিষয় পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে জোটের প্রতীক থাকলে যেমন ধানের শীষে ভোট দিতে পারতেন যদি অন্য দলের প্রার্থীও জোট করতেন, কিন্তু এবারে তার নিজের প্রতীকে ভোট দিতে হচ্ছে জোটবদ্ধ হওয়ার পরেও। এই যে পরিস্থিতিটা, এটার জন্য আসলে সেই আসনগুলো একটু ঝুঁকিতে যাবে কিনা? খুবই ঝুঁকিতে যাবে। আচ্ছা, প্রতীক খুবই ইম্পর্টেন্ট। আপনাকে দুই সাইডে আমি এক্সাম্পল দিই। আমার যে আগের এলাকা জি, সিলেট। সিলেট 4, জি, সিলেট 4-এ স্থানীয় হতে হবে। হুম, তো ওরা আমার কাছে আসলো, স্থানীয় যারা, যে আমরা কি করব। হুম, তো আমি বললাম, তোমরা কি আলাপ করো উইথ ইউর সাপোর্টার, ওকে, তোমার পার্টির সাথে, হুম, ওদের ওপিনিয়নটা দেখো। হুম, খামাখা বিদ্রোহ হয়ে তো লাভ নাই, সেটা, আগে অ্যাসেস করো। হুম, ওরা গিয়ে অ্যাসেস করলো, হুম, অ্যাসেস করে এসে আমাকে বললেন, না আমরা দাঁড়াবো না। আচ্ছা, আমি বললাম, কেন? বলে আমাদের কর্মীরা বলে ওরা সিম্বলের বাইরে যাবে না। আচ্ছা, প্রতীকের, প্রতীক হ্যাঁ, মেজরিটি বলছে এতদিন পর আমাদের একটা সুযোগ হয়েছে, হুম, হয়তো পাওয়ারে যাব, হুম, তো প্রতীকের বিরুদ্ধে আমরা যাব না। দ্যাট ওয়াজ দ্য মেজরিটি ফিলিং, শুধু করে নাই। আচ্ছা, তো এটা আমি একটু এক্সটেন্ড করি। জি, এই যে বিদ্রোহী ক্যান্ডিডেট হুম, যারা আছে বিএনপির, হুম, ঘুরে ফিরে দেখবেন যে ভোটে গিয়ে হুম, প্রতীকের এগেনস্টে খুব একটা কিছু করতে পারবে না। আচ্ছা, ওনার সমর্থকরা কারা? একটা যদি ধানের শীষের উদাহরণ হ্যাঁ, দিই, হ্যাঁ, ধানের শীষের সাপোর্টার, জি, তো সে ওর প্রতীক ছেড়ে হুম, সে কি ফুটবলে ভোট দেবে? হুম, যদিও সে ওই লোকটাকে খুব পছন্দ করতে পারে, হুম, পসিবিলিটি কম। ওকে, কনসেপ্ট অফ অ্যালায়েন্স উঠে, জি, এটা আমি দেই বেগম খালেদা জিয়াকে। ওকে, এবং ওনাকে আমি গ্রাফ করে দেখালাম যে ভোট ডিভাইড না হলে জি, কি হয় আর ডিভাইড হলে কি হয়। হুম, তো উনার প্রথম প্রশ্ন ছিল যে, ঠিক আছে আপনি এটা বলছেন, তো আমার ভোট কি জামাতে যাবে, বা জামাতের ভোট কি আমার কাছে আসবে? হুম, সেটা করতে গিয়ে আমরা ফার্স্ট সার্ভেটা করি। আচ্ছা, সার্ভেতে আমাদের রেজাল্ট শো করে, হ্যাঁ ইট ইজ ট্রান্সফারেবল হুম, টু যে যেতে পারে, যেতে পারে। কেন? তখন কিন্তু ফ্যাক্টর ডিফারেন্ট ছিল। আচ্ছা, দি কমন এনিমি ওয়াজ আওয়ামী লীগ। ট্রেন্ড দেখেন, জামাত ভোটটা ট্রান্সফার করতে পারছে না, হুম, ওদের হার্ড কোর ভোট যেতে পারে। হুম, কিন্তু অন্যদেরকে এখন যে একটা সাধারণ লোক চিন্তা করেছে আমি দাঁড়িয়ে পাল্লে ভোট দেবো, হুম, ওই সিটে তো দাঁড়িয়ে পাল্লা নাই, নাই, কিন্তু ওকে বলতে পারবেন না যে তুমি শাপলাগুলি দিয়ে দাও। মোস্ট লাইকলি দিতে পারে, শাপলা করলে তো ওইটা রিপ্রেজেন্ট করে না। ওকে, সেটাই হচ্ছে কারণ। এবারে আসি আপনার আরেকটি জায়গায়, যে আপনি অলরেডি এর মধ্যে তরুণ ভোটারদের কথা বলেছেন, কিন্তু কোন কোন বিষয় ফলাফল নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? একটা অনেকে আলোচনায় আনছেন যে এবারে তরুণ ভোটার অনেকেই যারা গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি, তারা প্রথম ভোট দিবেন এবং সেটা ফলাফল নির্ধারণ করবেন। এইটা আসলে কতটা? কিছুটা আপনি বলেছেন। আরেকটি হচ্ছে আওয়ামী লীগের ভোটার, মানে যারা সাপোর্টার বা একেবারে সাধারণ ভোটার, তারা যে সংখ্যাটা বাংলাদেশে, এই দুটো বিষয়ে। ব্লান্টলি বলি, ওয়ান সেকশন ইজ দ্য হিন্দু ভোট। ওকে, আমার বিলিফ যে হিন্দু ভোট 95% যাবে বিএনপিতে, ওকে, জামাতে যাবে না। কারণ আপনি বুঝতে পারেন। জি, দ্বিতীয়, হিন্দু ভোটের টার্ন আউট খুবই হাই হবে। আচ্ছা, সবাই যাবে ভোটে। হ্যাঁ, একটু প্রশ্ন করবেন কেন যাবে? হুম, ওরা দেখাতে চাবে যে ওরা সাপোর্ট করছে, ওরা জানে বিএনপি সরকার ফর্ম করবে, স্বতঃস্ফূর্ততাটা শো করবে। শো করবে, ওদের নিজেদের প্রোটেকশনের জন্য দে উইল গো। তো একই জিনিস আপনার এই জামাতের ফ্যাক্টরে সেটা কাজ করবে না। ওকে, আওয়ামী লীগ ওদিকে যাবে না, হুম, যেতে পারে ফর লোকাল রিজনস, সম্পর্ক মেজরিটি।
এইগুলো খালি আপনার সার্ভেতে না, আরো দু একটা সার্ভেতে অলরেডি বের হয়ে আসছে। জি হোয়াট ইজ করে এটি তারপরে হয়তো শর্তহীনভাবে অথবা শর্তযুক্তভাবে আওয়ামী লীগে ফেরাতে চান, সেই সংখ্যা ছিল বেশ বেশি, 69%। আর একেবারে চান না সেটি হচ্ছে 28%, এটি বলা হয়েছিল। এটা কি আসলে ভোটারের সংখ্যার উপর নির্ভর করে, নাকি এটি আসলে পারসেপশন বা তারা চেয়েছিলেন বলে মনে হয় আপনার? এইটা পারসেপশন বেশিরভাগ। আপনার এই প্রসেসে আওয়ামী লীগ এর রিহেবিলিটেশনটা অনেক এগিয়ে আসবে। এইভাবে ওরা বিএনপি ভোটের সাথে মার্জ করছে, ভবিষ্যৎ ধরেন ইলেকশনগুলোতে, আগামী স্থানীয় সরকার বা অন্যান্য নির্বাচনে, যেখানে আপনার যখন কথা হয় তখন সাধারণ মানুষের কাছে যে প্রশ্নগুলো ছিল সেখানে কয়েকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে দলগুলো সম্পর্কে, কে কত শতাংশ বেশি সংখ্যক জয়লাভ করবে, আসন পাবে আর কি, এখানে তো আসনের বিষয়, তারা কত শতাংশ। এই ক্ষেত্রে বিএনপির 65.9 বা 66%, কিন্তু জামাতের এসেছে 25.9%, অর্থাৎ 26%-এর কাছাকাছি। আপনার মনে হয় যে সেই জায়গাটাই আছে কিনা, বা আপনার হিসেবের সাথে অনুমানের সঙ্গে এটা মিলে যায়? 30% ক্রস করতে হবে জেতার জন্য, জিততে হলে, কারণ প্রত্যেকটা সিটে কিন্তু টু ওয়ে ফাইট, বাকি পার্টি ইন্ডিপেন্ডেন্ট নট সিগনিফিকেন্ট। তো 50% ক্রস করবে কয়টা পার্টি সিটে? আপনার যত সার্ভে হয়েছে, আপনাদের সার্ভে সহ, জি, যারা প্রো জামাত সার্ভেও বলেন, কেউ তো জামাতকে 35% বেশি দেয় নাই। জি, পার্সোনালি মনে করি বিএনপি 220 কাছাকাছি, হয়তো একটু বেশি পাবে। আচ্ছা, 220। আমি এবারে একটু প্রধানমন্ত্রীর পদের জন্য, যখন এই জরিপটি হয় তখন খালেদা জিয়া বেঁচে ছিলেন এবং তিনি নির্বাচনের 3টি আসনে প্রার্থিতা ঘোষণা করা ছিল, কাজেই তিনিও প্রধানমন্ত্রী তার মানে প্রার্থিতার দৌড়ে মানুষ কল্পনা করছিলেন। সেক্ষেত্রে প্রশ্নটি তাকে সহজ ছিল, সেখানে উত্তর এসেছে এরকম: তারেক রহমান বা বিএনপি প্রার্থী হিসেবে তিনি 47.5%, খালেদা জিয়া বিএনপি প্রার্থী হিসেবে 18.9%, মানে মোটামুটি 19, শফিকুর রহমানের 25.4%, জি এম কাদেরের 0.2%, এবং নাহিদ ইসলামে এনসিপির প্রধান ব্যক্তি, তার সম্ভাবনা 0.6%। এইগুলো অ্যাকচুয়ালি ইরিলেভেন্ট। আচ্ছা, কারণ আপনার দুইটা দল আছে, বিএনপি জামাত। জি, ইট ইজ এ ফ্যাক্ট বিএনপি জিতবে। আমি 200 বললাম, 220, সে তো 150 কনফিডেন্ট স্ট্যান্ড দ্যাট হি ইজ দ্য নেক্সট প্রাইম মিনিস্টার। আপনার রয়টার্স ইন্টারভিউ যদি দেখেন। জি 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 আমি এটাই আপনাকে শেষ প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যে আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে, যে এর আগে স্রোতের বিপরীতে আপনি মতামত দিয়েছিলেন এবং সেটি সত্য হয়েছিল। এবারে নির্বাচনের প্রেডিকশন, মানে খুবই কত আসনের কাছাকাছি যেতে পারে? প্রথমত আমি বিশ্বাস করি বিএনপি 220 আসন কমপক্ষে। আচ্ছা, আর তারেক রহমান সাহেব প্রধান, অপোজিশনের বেশিরভাগ, এনসিপি আমার মনে হয় না কোনো একটাও সিট পাবে। আচ্ছা, ইসলামিক আন্দোলন কোনো সিট পাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, একটা হয়তো এক্সেপশন হতে পারে। ওকে। সো পার্লামেন্টে আপনি শুধু জামাতকে দেখবেন না বিএনপিকে দেখবেন। জাতীয় পার্টির এবার তো প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের কোনো অবস্থা থাকবে কিনা? এক্সিডেন্টলি একটা বা দুটো সিট যদি হয়, তাছাড়া কোনো বিভিন্ন দিক থেকে যা শুনতে পারছি তাতে এটুকু মনে হচ্ছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি ঘটতে পারে তা হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তবে নানান ধরনের আলামত যা দেখতে পাচ্ছি, নানান আভাস যা পাচ্ছি, তাতে নির্বাচনের যে মাত্র কয়েক ঘন্টা আছে, 3 দিন মানে তো আমরা হিসেবটা ঘন্টায় করতে পারি, সেই জায়গা থেকে শেষ মুহূর্তে যদি নাটকীয় কিছু ঘটে যায় তাতে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। যেমন আমরা একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিতময় বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, দেশের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ, যাকে অনেকে বলেন যে 111-এর কারিগরদের অন্যতম বলতেই পারেন, তা নিয়ে বিতর্ক রয়েছে। যাই হোক, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রোববার
রাজধানীতে একটি অনুষ্ঠানে কী মন্তব্য করেছেন তা অবশ্যই আমাদের একটু বিবেচনা নেওয়া দরকার। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়ে গেছে। তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে এসেছে। সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটি ভালো নির্বাচন। সেই ভালো নির্বাচনের নমুনা কি, সেটিও তিনি তুলে ধরেছেন। আমাদের মনে রাখা দরকার যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নিশ্চয়ই কোনো ধরনের ইঙ্গিত ছাড়া এই ধরনের মন্তব্য করেন না। তিনি বলছেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনও সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। মাত্র 90 থেকে 100 ঘন্টা আগে বা 3 দিন আগে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যখন বলছেন যে এখনও অংশগ্রহণের সুযোগ আছে অংশগ্রহণমূলক নির্বাচন করার, তার মানে কি আমরা কিছু মিন করতে পারি? তিনি বলছেন যে এই সরকারের সময় শেষ কিছুই করতে পারেনি, তবে শেষ মুহূর্তে একটা ভালো নির্বাচন বা অন্তর্ভুক্তমূলক নির্বাচন এই সরকার করতে পারে। এবং নিঃসন্দেহে তিনি ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি। দেবপ্রিয় আরও যে কথাগুলো বলেছেন তার আর সামান্য অংশ, শেষ ভালো কাজটি যদি করে যেতে পারে তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে। এর আগে শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তারা একটি সংবাদ সম্মেলন করলো। সংবাদ সম্মেলনের বক্তব্য, মেসেজটি কী ছিল তাও নিশ্চয়ই আমরা সবাই পেয়েছি। সেখানে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য হবে। মূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষ এবং তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। তা না হলে নির্বাচনের ফলাফল নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকবে। আবারও সেই প্রশ্ন করি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পার্সোনালি নিজের অবস্থান থেকে এই মন্তব্য করছেন রোববার, আর শনিবার তারই প্রতিষ্ঠান বলতে গেলে সিপিডি শনিবার এই মন্তব্য করল। আমি মাত্র কয়েকদিন আগে আপনাদের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা, মানে দেশের বাইরের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা বলছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। এটি যদি, মানে এটা বিভিন্নভাবে যেভাবে শোনা যাচ্ছে, যদি বিএনপি সেটি উপলব্ধি করতে পারে এবং উপলব্ধি করার পরেও যদি এই নির্বাচনে অংশ নিয়ে থাকে তাহলে সেটি হবে আত্মহত্যার শামিল। ওই প্রতিবেদনে ছিল যে যদি বিএনপি সত্যিই এটি উপলব্ধি করতে পারে তাহলে তারা শেষ মুহূর্তে এসে নির্বাচন বয়কটও করতে পারে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার সম্ভাবনা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 30শে জুনের কথা, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহই সবার অংশগ্রহণমূলক একটা জায়গা থেকে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। ডক্টর দেবপ্রিয়র মতন নাগরিকরা যখন আওয়ামী লীগকে ইঙ্গিত করে কিছু বলেন, আমরা ধরে নিতে পারি বিশেষ কোনো আলামতের প্রেক্ষিতেই তাদের মতো মানুষেরা এই মন্তব্য করছেন। গণভোট নিয়ে যে ষড়যন্ত্র চলছে, ডক্টর আলী রিয়াজের মতন কিছু মানুষ ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে এখানে খেলছেন। তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাসাইনমেন্ট নিয়ে অথবা ডিপ স্টেটের অ্যাসাইনমেন্ট নিয়ে তারা এখানে অনেক কিছু করার চেষ্টা করছেন, এমন অভিযোগ এখন গুটি কয় মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। যারা এই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, বিভিন্ন সেক্টরে যারা নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন,
তাদের মুখ থেকে এখন এই ধরনের কথা বেরিয়ে আসছে। এবং যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়াকে কেন্দ্র করে যা কিছু হয়ে আসছিল, সেখান থেকে সরকার পিছু হটেছে, এর আগে আমি আপনাদের জানিয়েছি। এবং শেষ মুহূর্তে এসে আরও অনেক ধরনের বিতর্কিত বিষয় রয়েছে, সম্ভবত সরকার সেগুলো সামাল দিতে পারবে না। এবং অনেকেই বলছেন এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে যায়, যা আমরা অনুমান করছি, নির্বাচন পিছিয়ে যেতে পারে, নির্বাচন নাও হতে পারে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, আমরা এখনও চাই, আমাদের আশঙ্কাগুলো সত্য জায়গায় পরিণত না হোক, এটি আমরা চাই। কিন্তু যেই আশঙ্কা আরও তীব্র হচ্ছে, নির্বাচন শুধু পিছিয়ে যাওয়াই নয়, এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে, তাতেও নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। আপনার কাছে শুরুতেই, আপনি একজন বিশেষ ব্যক্তি, আপনাকে অতিথি করার একটা বিশেষ কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জের একটি আসন থেকে আপনি প্রার্থী, গোপালগঞ্জ 2 আসন থেকে আপনি আওয়ামী লীগের সবসময়ের প্রতিপক্ষ দল বিএনপি, সেই বিএনপি থেকে আপনি প্রার্থী হয়েছেন। ফলে আপনি একজন বিশেষ ব্যক্তি কথা বলবার জন্য। আমি আসলে প্রথমেই আপনাকে এই কারণেই প্রশ্নটা করতে চাই যে যেহেতু মানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ, সেখানে আওয়ামী লীগ একদম প্রচারণা চালাচ্ছে নো ভোট নো ভোট, বা ভোট দানে বিরত থাকার জন্য, বর্জন করার আহ্বান করছে। সেখানে কেন ভোট দেবে, বিশেষ করে গোপালগঞ্জের মানুষ কেন ভোট দেবে আওয়ামী লীগের আহ্বানে সাড়া না দিয়ে? থ্যাংক ইউ আপা। আজকে আজকে আপনার মাধ্যমে আমি গোপালগঞ্জ সদর 2 আসনের সর্বস্তরের জনগণকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। মানুষ এখন যথেষ্ট সচেতন। ভোট বর্জন করলে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে গোপালগঞ্জের মানুষ পিছিয়ে পড়বে। তাই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগের ডাকে সাড়া না দিয়ে তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, গোপালগঞ্জের নিরাপত্তার জন্য, গোপালগঞ্জের শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবার মানুষ আওয়ামী লীগের ডাকে সাড়া না দিয়ে বিএনপিকে ভোট দিবে, আমাকে ভোট দিবে। আপনি তাই মনে করছেন? এবং আপনাকে ভোট দেবে মানে বিএনপি থেকেই আরও একজন ব্যক্তি আছেন যিনি হরিণ মার্কায় সম্ভবত দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। মানে আপনাদের ভোটটাও কি ভাগ হয়ে যাবে না এই বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোতে? আমি আসলে আমি মনে করি যে স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছে এরা দাঁড়ানোর কারণে ভোট ভাগ তেমন হবে না, কারণ বিএনপির যে ভোট আপনি জানেন, গোপালগঞ্জে অ্যাক্টিভ রাজনীতি করে শতকরা 5%, আওয়ামী লীগের পলিটিক্স করে, আর তার থেকে একটু কম মানুষ অ্যাক্টিভ রাজনীতি করে বিএনপি অথবা অন্যান্য দল। আর বাকি যে 90%, এই 90% সাধারণ ভোটার, এই 90% সমর্থক। আমাদের যারা বিদ্রোহী প্রার্থী আছেন তাদের মানুষ এবার তেমন ভোট দেবে না, কারণ এবার বাংলাদেশে একটা জোয়ার এসেছে বিএনপির পক্ষে। এখন গোপালগঞ্জের সাধারণ মানুষ ভাবছে যে দলের বাইরে, বিএনপির বাইরে যে ভোট দিয়ে গোপালগঞ্জের তেমন কোনো লাভ হবে না। গোপালগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে ধানের শীষের প্রতীকী ভোট দেওয়া উচিত। কোন কারণ ধারাবাহিকতার কথা বলছেন? উন্নয়নের যে ধারাবাহিকতা, মানে যেটি গত সরকার, মানে আওয়ামী লীগ সরকার যেই উন্নয়ন করে গেছিল তারই ধারাবাহিকতার কথা বলছেন? হ্যাঁ, আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ কিছু উন্নয়ন করেছে, ওই ধারাবাহিকতা রক্ষার জন্য। কারণ যদি গোপালগঞ্জের মানুষ এবার বিএনপিকে ভোট না দেয়, তবে গোপালগঞ্জের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তাদের যে উন্নয়ন হয়েছে ওই উন্নয়নের ধারাবাহিকতা থাকবে না। তাই মানুষ এবার ধানের শীষের পক্ষে ভোট দেবে, কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবে না। কারণ স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে তেমন গোপালগঞ্জের কোনো উন্নয়ন হবে না, গোপালগঞ্জের কোনো লাভ হবে না, গোপালগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তাই মানুষ এবার যথেষ্ট বুঝতে শিখেছে। এবার তারা চায় স্রোতের অনুকূলে চলতে চায়, স্রোতের প্রতিকূলে চলতে চায় না। যেহেতু আগে গোপালগঞ্জের মানুষ নৌকা প্রতীকে ভোট দিত, গোপালগঞ্জের ম্যাক্সিমাম মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, তাই আওয়ামী লীগ এবার নির্বাচনে নেই, নৌকা প্রতীক নেই, তাই তারা
নৌকর বিকল্প হিসেবে মনে করছে ধানের শীষ। কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে যে গোপালগঞ্জে কোনো লাভ হবে না, গোপালগঞ্জে উন্নয়ন হবে না, তাই এবার গোপালগঞ্জের সাধারণ মানুষ বুঝেছে। গোপালগঞ্জের যে সুশীল সমাজ, যারা সচেতন সমাজ, শিক্ষিত সমাজ, তারা এটা বুঝতে পেরেছে। তাই তারা এবার ওই বিকল্প স্বতন্ত্র প্রার্থীদের তারা ভোট দেবে না। তাই আমি আশাবাদী স্পষ্ট। এবার আপনার আপনার গোপাল আপনার মূল্যায়নটা একদম স্পষ্ট যে কি কেন মনে করছেন যে ধানের শীষে এবারের ভোটটা গোপালগঞ্জে যাবে। আপনি বলছিলেন যে গোপালগঞ্জের মানুষের নিরাপত্তার মানে উন্নয়নের ধারাবাহিকতা বা নিরাপত্তা, তাদের ভাগ্যের উন্নয়নের জন্য তারা ধানের শীষে ভোট দেবে। এই নিরাপত্তার বিষয়টা একটু এইভাবে করে জানতে চাই। ধরেন গোপালগঞ্জে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন একটা রয়্যাল ডিস্ট্রিক্ট হিসেবে একরকম পরিচিত হয়ে উঠেছিল গোপালগঞ্জে। গোপালগঞ্জের মানুষ বিভিন্ন জায়গায় বিশেষ সুবিধা, সরকারি চাকরি থেকে সেটি পাওয়ার একটা রেকর্ড ছিল। এখন যখন আওয়ামী লীগের পতন হয়েছে তখন গোপালগঞ্জের মানুষ বিশেষভাবে নিগৃহীত। গোপালগঞ্জ বলে অনেক জায়গায় অনেক সমস্যা তাদেরকে পোহাতে হয়। মানে বিএনপি ক্ষমতায় গেলে বা আপনি সংসদ সদস্য হলে এরকমটা যে হবে না, তার কি কোনো নিশ্চয়তা বা নিরাপত্তা আপনারা দিতে পারবেন, বা কিভাবে দেবেন? অবশ্যই। কারণ বিএনপি যদি ক্ষমতায় যায়, ইনশাল্লাহ বিএনপি এবার ক্ষমতা আসবে। আর আমি যদি গোপালগঞ্জের এমপি হই, তখন আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আমি বলতে পারবো যে গোপালগঞ্জের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। গোপালগঞ্জের মানুষ এখন ধানের শীষের প্রতীককে এমপি বানিয়েছে। তাই অন্য অন্য ডিস্ট্রিক্টে যে সুযোগ সুবিধা পাবে, অন্য অন্য সংসদ সদস্য তাদের ভোটারদের জন্য, সাধারণ মানুষের জন্য যে সুযোগ সুবিধা এনে দিতে পারবে, আমিও ঠিক তদ্রূপ সুযোগ সুবিধা এনে দিতে পারবো। তখন অন্য ডিস্ট্রিক্টের সাথে গোপালগঞ্জকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আর আমার বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান করে বলেছে, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। এই জন্য অন্য অন্য ডিস্ট্রিক্ট যে সুযোগ সুবিধা পাবে, আপনার চাকরির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, সরকারি বাজেটের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমার গোপালগঞ্জকে সমান সুযোগ দিবে আমার বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান। সেই আশা তাই আপনি করছেন, সেই আস্থা কি আপনি মানুষকে দিতে পারছেন? কারণ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া যখন চেয়ারপারসন ছিলেন তখন একটা বক্তব্য, গোপালগঞ্জের নাম বদলে দেবার একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। বা এই 5ই আগস্টের পরেও আলোচিত নাম হাদি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে এখন সেটি নিয়েও আন্দোলন চলছে। হাদিও মানে গোপালগঞ্জকেই মিটিয়ে দিতে হবে, এরকম একটা বক্তব্য তার ছিল, এবং কিছু গালিগালাজও ছিল সেই প্রসঙ্গে। মানে তার যে প্রভাব পড়বে না সামনের দিনে। এবং তারপরে 5ই আগস্টের পরে গোপালগঞ্জে বেশ কিছু ঘটনাও ঘটেছে যেগুলো নিরাপত্তা, মানে মারামারির ঘটনা, সহিংসতার ঘটনা ইত্যাদি ঘটেছে। এরপরে যে মানুষ আসলে, আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি যা বলছেন, মানুষ আস্থায় নিচ্ছে আপনাকে, আপনাদের এই প্রতিশ্রুতিগুলো। হ্যাঁ, গোপালগঞ্জের সাধারণ মানুষ, আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি, সব প্রতিশ্রুতিকে মানুষ আস্থার সাথে নিচ্ছে। মানুষ এখন বাস্তবতা ভাবতে শিখেছে। দেখেন, আমাদের ম্যাডাম মরহুম খালেদা জিয়া, উনি যে কথা বলেছিলেন, আমাদের বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রুহুল কবির রিজভী ভাই, উনি কিন্তু একটা বিবৃতি দিয়ে এটা কিন্তু ক্লিয়ার করেছে যে তখন মানে উনি গোপালগঞ্জের যে নাম পরিবর্তন করে, আসলে ওটা করা হবে না। কারণ আমাদের চেয়ারপারসন তিনি কিন্তু কোনো কোনো প্রতিশোধের রাজনীতি করতে চান না। তাই তিনি এইসব ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না। গোপালগঞ্জে এটা কিন্তু আমাদের দলীয় প্যাডে একটা বিবৃতি দিয়ে এটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। আর আপনি যেটা বললেন যে উসমান হাদি অথবা ওই এনসিপির কথাই ইনডাইরেক্ট আপনি বলেছেন, আসলে এটা এনসিপি বাংলাদেশে এখন তেমন কোনো অস্তিত্ব নেই। এরা ওদের এই যে গালাগালি যা করেছে, এই জন্য ওরাই পচড়াইছে, গোপালগঞ্জে ওরা অপমানিত হয়েছে ওনাদের এই কথাবার্তার কারণে। ওনারা যদি একটু শালীনতা বজায় রেখে কথাবার্তা বলতো, মানুষকে শ্রদ্ধার সাথে কথা বলতো, তবে এই ঘটনাগুলো আমার মনে হয় ঘটতো না। ওনাদের এই বেফাস মন্তব্য, বেফাস কথাবার্তা বলার কারণে গোপালগঞ্জে এইসব ঘটনা ঘটেছে। ওই ওই আমি বলতে চাই, কারণ ওনাদের রাজনীতির ম্যাচুরিটি খুব কম ছিল। ওনারা অনেকটা গায়ের জোরে কথাবার্তা বলেছে, কিন্তু সাধারণ মানুষ এটা ভালোভাবে নিয়ে নেই, তাই এইসব ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের বিএনপি একটা অনেক বড় দল, বিএনপির ম্যাচুরিটি, রাজনৈতিক ম্যাচুরিটি অনেক। তাই আমাদের এই
বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। ক্ষমতায় আসলে ওই সবকিছু পিছনে সবকিছু ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে চলতে চাই। আর গোপালগঞ্জের সাধারণ মানুষকে আমরা এটা বোঝাতে সক্ষম হচ্ছি যে বাস্তবতা মেনে সামনে আগাতে হবে, আমরা যদি পিছিয়ে না পড়ি। তাই গোপালগঞ্জের মানুষ এবার আমাদের উপর আস্থা আস্থা রাখছে। রাখছে বলে আপনি মনে করছেন। আপনার কাছে মানে নির্বাচনকে নিয়েও একটা আশঙ্কার জায়গা আছে, যেহেতু গোপালগঞ্জে বলা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগ যেহেতু এই সময়ে নির্যাতিত বা নানান কারণে হেনস্থারও শিকার হচ্ছেন, কারণে অকারণে নানান রকমভাবেই, তারা অনেকেই এখন গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিচ্ছেন। আহ, ফলে সামনে নির্বাচনে একটা কেমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে? অনেক সন্ত্রাসীরাও গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন এমনটাও জানা যাচ্ছে। সেক্ষেত্রে মানে নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতার আশঙ্কা আছে কিনা? আমি আশা করছি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে গোপালগঞ্জ। গোপালগঞ্জের প্রশাসন খুবই অ্যালার্ট, তারা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছে। এই কারণে গোপালগঞ্জে যে আপনি যেটা বললেন বিভিন্ন সন্ত্রাসীরা, ওরা আসলে এখন গোপালগঞ্জে নেই। ওরা আর গোপালগঞ্জ কিছু থাকলেও তারা ঘাপটি মেরে আছে। তারা হয়তোবা এই প্রশাসনের হাই অ্যালার্টের কারণে তারা আমার মনে হয় আগামী নির্বাচনে তারা তেমন কিছু করতে পারবে না। কারণ গোপালগঞ্জের যারা অ্যাক্টিভ পলিটিশিয়ান ছিল তারা কেউ গোপালগঞ্জ নেই, তারা বিভিন্ন জায়গায় পালিয়েছে। তাদের কথা হয়তোবা সাধারণ মানুষ আহ শুনবে না। আর এই জন্য আমার মনে হয় গোপালগঞ্জ আগামী নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা মনে হয় ঘটবে না। তারপরে প্রেডিকশন করা যায় না। এখন আমাদের যেহেতু প্রশাসন খুবই আন্তরিক, খুবই সচেতন, এবং আমরা যারা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছি যে আসলে সহিংসতা করে কোনো কিছু করা সম্ভব না, বাস্তবতা মেনে নিতে হবে। এই জন্য আমার মনে হয় সাধারণ জনগণ, সাধারণ পাবলিক এই তাদের ডাকে সাড়া দিবে না। এই জন্য গোপালগঞ্জ কোনো সহিংস ঘটনা ঘটনা আপনি ঘটনা আশঙ্কা ঘটলে করছেন না। জি, আপনি না, আমি আশঙ্কা আশঙ্কা করছেন না করছি যে না। তেমন কিছু ঘটবে। আপনার আসনে মানে বলছিলাম যে শুরুতেই যেটি শুরু করেছিলাম দুর্ভেদ্য ঘাঁটি আওয়ামী লীগের, আপনার আসনে বরাবরই গোপালগঞ্জ ২ থেকে শেখ সেলিম তিনি নির্বাচিত হয়েছেন। তারও নিশ্চয়ই বিশাল একটা গোষ্ঠী আছে বা সমর্থক গোষ্ঠীর নেতা কর্মী আছেন। তারা এখন কি অবস্থায় আছেন? তারা কি মানে কার পক্ষে বা কি কি হিসেবে কাজ করছেন? শেখ সেলিম কোথায় আছেন আপনি জানেন কিনা? তাদের পক্ষের সাথে কোনো যোগাযোগ আছে কিনা? জি। আপনারা দেখেন আমাদের আসনে সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিম ভাই, ওনার সাথে আগেও আমার কোনো যোগাযোগ ছিল না, বর্তমানে আমার সাথে কোনো যোগাযোগ নেই। এবং উনি কোথায় আছেন এটা আমার জানা নেই। তবে ওনরা তো ভোট বর্জনের ডাক দিয়েছে, আওয়ামী লীগ ভোট বর্জনের ডাক দিয়েছে, তারা বলছে নো ভোট নো ভোট। তাই তারা কাউকে সমর্থন দিচ্ছে না, এবং তারা হয়তোবা দলীয়ভাবে কোনো সমর্থন কাউকে দিবে না। কিন্তু সাধারণ মানুষ যারা সচেতন তারা হয়তো ইলেকশনে আসবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে শেখ সেলিম ভাই অথবা অন্য কেউ সিনিয়র নেতা আওয়ামী লীগের তারা গোপালগঞ্জে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিচ্ছে না। মানে সিনিয়র নেতারা না হলেও ধরেন বিভিন্ন পর্যায়ে যে আরো যারা নেতাকর্মীরা আছে তারা। যারা নেতাকর্মীরা আছে তারা তো মনে করেন যারা বাই পোস্টে, তারা তো গোপালগঞ্জ তেমন কেউ নেই। আর সাধারণ যে ভোটার আছে তারা তো ভোট দিয়ে যাবে, তারা তো সমর্থন জানিয়ে আছে। তারা এই যে আমার যেমন প্রতিদিন পাড়া মহল্লায় মিছিল হচ্ছে, তো তারা তো স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সাথে মিছিল মিটিং অংশগ্রহণ করছে। জি, জনাব কে এম বাবর অনেক ধন্যবাদ। আর ২-৩ দিন পরেই আসলে বোঝা যাবে, ভাগ্য নির্ধারণ হবে যে গোপালগঞ্জে কে হতে যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য। অনেক ধন্যবাদ যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ওকে, আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, এবং আপনার মাধ্যমে আমি গোপালগঞ্জ ২ আসনের সর্বস্তরের মানুষকে বলতে চাই, আপনারা দলমত নির্বিশেষে সবকিছু ঊর্ধ্বে উঠে গোপালগঞ্জের গোপালগঞ্জের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবার গোপালগঞ্জ ২ আসনের সর্বস্তরের মানুষ ১২ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুক অনেক ধন্যবাদ গোপালগঞ্জের। জনাব কে এম বাবর, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।